মুস্তফা সরোয়ার ফারুকী অনেকেই হয়তো চিনেন এই সুস্থ মণ্ডিত মানুষটিকে। যারা চিনেন না তাদের কাছে পরিচয় করিয়ে দেওয়া যাক। তার আগে একটা কথা না বললেই নয়, আজকের ভিডিওর পর আমার এই চ্যানেলটি থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। মুস্তফা সরোয়ার ফারুকী খুবই বুদ্ধিমান এবং সৃজনশীল একজন মানুষ। পেশায় একজন সমাজ বিধ্বংসী চলচ্চিত্র পরিচালক এবং নাট্য নির্মাতা। আরেকটি পরিচয় হলো তিনি সময়ের নোংরা ধারার জনপ্রিয় অভিনেত্রী তিশার জামাই। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, এই সেই ফারুকী যে নিজের বউকে অন্যের কোলে ঠেলে দেয় রঙ্গলীলা করার জন্যে, আর সে নিজেই সেটার ভিডিও ধারণ করে। খ্যাতিমান এই চলচ্চিত্র পরিচালকের কাজ আমার কাছে অন্য 10 জন বাঙালি চলচ্চিত্র পরিচালকের কাজের চেয়ে একটু বেশিই জঘন্য মনে হয়। কে রে তুই? কি অবাক বা ক্ষুব্ধ হচ্ছেন আমার কথা শুনে? বলতে পারেন ওনার ছবিতে তো আইটেম সং অথবা অত্যাধিক নগ্নতা কোনো কিছুই থাকে না, তাহলে এত মানুষ রেখে তার পিছনে লাগলাম কেন? আমারও তো সেই একই প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্ন আসা খুবই স্বাভাবিক। তবে আমি মনে করি সুন্দর সামাজিক পরিবেশ ধ্বংসে এই ভদ্রলোক বেশ ভালো ভূমিকা রেখে চলছেন এবং সৃজনশীল উপায়ে বুদ্ধিমত্তার সাথে অশ্লীলতা ছড়িয়ে চলছেন। সঠিক বলেছেন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই লিটনের ফ্ল্যাট এই শব্দটি শুনছেন, আর যারা শুনছেন তাদের কাছে তো এটার অর্থ ভেঙে বলার কোনো প্রয়োজন নেই। এই জনপ্রিয় নোংরা ট্রামটি মানে এই শব্দটি বাংলা ভাষায় আসলো কোথা থেকে? জানি না। লিটন তো একটা ভদ্র সভ্য মানুষের নাম, তার একটা ফ্ল্যাট থাকতেই পারে, বাট লিটনের ফ্ল্যাট বলার সাথে সাথেই মাথার ভিতরে সেই নোংরা মেন্টালিটি চলে আসে। সেটার আবির্ভাব কোথায় থেকে হলো? এই শব্দটি বাংলা ভাষায় আনলো কে? আমারও তো সেই একই প্রশ্ন। হ্যাঁ, যিনি এনেছেন তিনি হচ্ছেন এই ফারুকী। 2003 সালে রিলিজ হওয়া তার প্রথম চলচ্চিত্র ব্যাচেলর ছবিতে এই ট্রাম প্রথম ব্যবহৃত হয়। ছবিটিতে একজন মেয়ে বিয়েতে আগ্রহী নয়, আর তার সাথে এক জাগ ছেলে বন্ধুর জাস্ট ফ্রেন্ড আর কি নানামুখী সম্পর্ক বর্ণিত হয়েছে, আর তাকে মাঝে মাঝে লিটনের ফ্ল্যাটে যাবার অফার দেওয়া হয়। সোজা কথায় বিয়ে বাদ দিয়ে লিভ টুগেদারের নর্মালাইজেশন করার কুশেষ ভরপুর এই ফিল্ম, যা তিনি 2 দশক আগে চেয়েছিলেন। সেই দিক থেকে চিন্তা করলে আজকে এই ফারুকী সাহেব সফল, এটা বলাই যেতে পারে। ঠিক বলেছো। পরবর্তীতে রিলিজ করেন তার আরও জঘন্য গল্প নির্ভর চলচ্চিত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সিনেমাতে পরক্রিয়া করাকে খুবই মহিমান্বিত বা খুবই সাধারণ চাহিদা হিসাবে উপস্থাপন করা হয়, আর এটাকে মানবিক ইস্যু হিসাবে মেনে নেওয়ার শপথ দেওয়া হয়। সঠিক বলেছেন। তার এই সিনেমাতে দেখানো হয় একজন মাও তো মানুষ, তাই তার পরক্রিয়া করা খারাপ কিছু নয়। এইটা কি কোনো কথা? আচ্ছা, ফারুকী সাহেবের পরক্রিয়া প্রমোট করার হঠাৎ কি প্রয়োজন পড়ে গেল? হয়তো তিনিই ভালো বলতে পারবেন। তার অন্যতম বৈদেশিক প্রশংসা করানো চলচ্চিত্র হচ্ছে টেলিভিশন। সেখানে দেখানো হয় একজন টেলিভিশন রাখার বিরোধী রক্ষণশীল মুসলিমও শেষ পর্যন্ত বুঝতে পারে টেলিভিশন রাখার গুরুত্ব। টেলিভিশনের গুরুত্ব বোঝানোর কারণটা আমরা বুঝতে পারছি। টেলিভিশন না থাকলে হয়তোবা ফারুকী সাহেবের এইসব অশ্লীল পরক্রিয়ার ফিল্মগুলো আমরা দেখতে পারতাম না। সঠিক বলেছেন। তার আরেকটি সুপরিচিত চলচ্চিত্র হলো সদ্য প্রয়াত ভারতীয় অভিনেতা ইরফান খান অভিনীত ডুব চলচ্চিত্রটি। এখানে গল্পটি তৈরি করা হয়েছে পরিবারের প্রধান সদস্যদের মৃত্যুর পরে দুইটি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে, যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুণীর প্রেমে পড়ে যে তার মেয়ের বন্ধু। এইটাও সম্ভব? বাহ চৌধুরী ভাই বাহ! এক ফিল্মে মাকে দিয়ে পরক্রিয়া, আরেকটিতে বাবাকে দিয়ে মেয়ের বান্ধবীর সাথে প্রেম। অস্থির বিনোদন। তুমি অতিরিক্ত ফাজিল। এটাকেই বলে অসামাজিক বাংলাদেশের মানুষকে সামাজিক করার খুব সুন্দর একটি প্রয়াস, যা এই ফারুকী সাহেব নিয়মিতই করে চলতেছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সর্বশেষ যে ছবিটি সেন্সর বোর্ডে মুসলিমদের প্রতিবাদের মুখে আটকে আছে সেটা হলো হোলি আর্টিজানের হামলার ঘটনার উপর নির্মিত। সেই ছবিতে এই ফারুকী সাহেব ইসলামের উপর কি পরিমাণ আঘাত করেছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। বুঝতেই তো পারতেছেন সেন্সর বোর্ড পর্যন্ত সাহস পাচ্ছে না মুভিটি প্রচারের অনুমতি দিতে। আর এই ফারুকী সাহেব তো নাসর বান্দা, সেই মুভিটি রিলিজ দেওয়ার জন্য শুকনো কোমরে দড়ি বেঁধে নেমেছেন। সেই মুভিটি রিলিজ দিয়েই ছাড়বে। কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস, সংক্ষিপ্ত সময় এতগুলো ফিল্মের কথা, নাটকের কথা না হয় থাক, নাটকের কথা বলতে গেলে এক রাত পেরিয়ে যাবে, তবু বলা শেষ হবে না। সঠিক বলেছেন। তার সকল চলচ্চিত্রেই প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন তার বউ তিশা। তাই নাকি? আর এই তিশায় 2 বছর আগে অভিনয় করেছিলেন সমকামীদের অধিকার বিষয়ক প্রথম বাংলাদেশি নাটকে।
আপনারা হাজব্যান্ড আর ওয়াইফ মিলে ভালোই শুরু করছেন। অবশ্য বাঙালিদের জাতে উঠাতে চেষ্টা ত্রুটি করছেন এটা বলার কোনো সুযোগ নেই। এজন্যই তো প্রমোট দেওয়া শুরু করছেন পরক্রিয়া, লিভ টুগেদার, সমকামিতা, অসংলগ্ন প্রেম ইত্যাদি। ডায়লগে তো সূক্ষ্মভাবে ইসলামের উপর আক্রমণ থাকছেই। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এদিকে এশিয়া সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড সহ তার দেশি বিদেশি অ্যাওয়ার্ডের অভাব হয়নি। কোনো বাংলাদেশি পরিচালক এত আন্তর্জাতিক মানের সম্মাননা পুরস্কার পেয়েছেন বলে আমার জানা নেই। আর সেজন্যই এই ফারুকী সাহেব হয়ে উঠেছেন তরুণ পরিচালকদের আইডল। খুব দারুণ লজ্জার ব্যাপার। অশ্লীলতার প্রসার, সামাজিক বিপর্যয়ের সৃষ্টির কারিগরি যখন জাতির সেলিব্রিটি আইডল তৈরি করছেন জিয়াউল হক পলাশ, বান্নার মতো পরিচালক ও অভিনেতাদের, যারা অশ্লীল কথাবার্তাকে নাটকের আর্টের পর্যায়ে নিয়ে গেছেন। পরিবারের ভাঙন, দাম্পত্য কলহ, বেবিচারের পক্ষে জনমত গড়ে তুলেছে এ ফারুকিরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দুঃখজনক হলেও সত্য, আমরা তুচ্ছ জিনিস নিয়ে নিজেদের মধ্যে খুব কাদা ছুড়াছুড়ি করতে পারি, কিন্তু জাতির শত্রুদের চিনতেও পারি না। এদের বিরুদ্ধে কথা বলার মতো দেশে কোনো মানুষ নেই। আর যেহেতু এদের বিরুদ্ধে কথা বলার মতো দেশে কোনো মানুষ নেই, তাহলে কি এই সব পরিচালকদের হাত ধরে বাংলাদেশের ভবিষ্যৎ আরো সুন্দর হবে? এটা কি আমরা আশা করতে পারি? গাইস, এই প্রশ্নটি আপনাদের মাঝে রেখে শেষ করলাম আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন।